শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই শিরোনাম দেখে বুঝে গেছো যে আজকে কোন বিষয় নিয়ে তোমাদের সামনে আলোচনা করতে এসেছি। ভয়ের কিছু নেই। অ্যাসাইনমেন্ট কিভাবে তোমরা খুব সহজে তৈরি করতে পারবে, একটি ভালো অ্যাসাইনমেন্ট, সেটাই মূলত আজকে তোমাদের দেখাবো। এবং আমার হাতে একটি তোমরা খাতা দেখতে পাচ্ছ, এটি মূলত অ্যাসাইনমেন্টের খাতা, অর্থাৎ তোমাদেরকে একটি উদাহরণ সহ ব্যাখ্যা করার চেষ্টা করব যে আসলে একটি ভালো অ্যাসাইনমেন্ট তোমরা কিভাবে তৈরি করতে পারবে। তো শুরুতেই ভালো অ্যাসাইনমেন্ট তৈরি করার জন্য যেহেতু তোমাদেরকে বেশ কিছু নিয়মাবলী মানতে হবে, যেহেতু মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি তোমাদেরকে বেশ কিছু নিয়মাবলী বলে দিয়েছে। সেটি কীরকম, যে তোমাদের কোন কোন সাবজেক্ট পড়ানো হবে, কতটুকু পড়ানো হবে, এটা কিন্তু তারা বলে দিয়েছে। এখন এই যে বলে দিয়েছে, এই বলে দেওয়ার অংশেই তোমার যে শ্রেণী শিক্ষক, সেই শিক্ষক তোমাকে অ্যাসাইনমেন্ট দেবে। অর্থাৎ এখানে তোমার শ্রেণী শিক্ষকের ওপর কিন্তু তোমার অ্যাসাইনমেন্টটা নির্ভর করছে। শ্রেণী শিক্ষক দুইভাবে অ্যাসাইনমেন্ট দিতে পারে। প্রথমত, একই অ্যাসাইনমেন্ট একটি শ্রেণীর সবার ক্ষেত্রে একই অ্যাসাইনমেন্ট দিতে পারে, আবার আলাদা আলাদা শিক্ষার্থীকে আলাদা আলাদা অ্যাসাইনমেন্ট দিতে পারে, যে তুমি এটা করবা, তুমি এটা করবা। আবার গ্রুপ ওয়াইজও অ্যাসাইনমেন্ট দিতে পারে, সেটা ওই শ্রেণী শিক্ষকের উপর নির্ভর করবে। তবে অ্যাসাইনমেন্ট বিষয়টা নিয়ে আসলে খুব উদ্বেগ বা ভয়ের কিছু নেই। অ্যাসাইনমেন্টের মানে বাংলা বা আমরা যেটা এখানে বোঝানো হচ্ছে সেটা বলতে পারি যে বাড়ির কাজ। অর্থাৎ এতদিন কি করতো, শিক্ষকরা স্কুলে পড়া দিত, তারপরে বলতো যে এটা এই কালকে এই অধ্যায়টা তোরা বাড়ি থেকে পড়ে আসিস। এই যে বাড়ি থেকে পড়ে আসার অংশটাই আসলে তোমার অ্যাসাইনমেন্ট। তো এতদিন সেটা তোমরা পড়ে এসে স্কুলে মুখস্থ বলেছ, এখন সেটা বাড়িতে পড়ে তোমরা সেটা লিখতে হবে। এখানে ভয়ের কিছু নেই, অ্যাসাইনমেন্ট দেখে দেখে লেখা যায়, সুতরাং এখানে ভয় পাবা না। এবং ভয় যাতে আরও দূর হয়ে যায় সেই জন্যই আমি ভিডিও ধারণ করছি। অ্যাসাইনমেন্ট মূলত যে খাতাটা তোমরা লিখবা, এই মূল খাতার অ্যাসাইনমেন্ট লেখার আগে তোমরা একটি খসড়া করবা, অর্থাৎ একটি রাফ করবা। হ্যাঁ, একটি রাফ খাতায় আগে লিখবা। রাফ খাতায় লেখার পর তোমরা ওটা পড়বা। পড়ার পর তোমরা নিজেরাই বুঝতে পারবা যে আসলে সেখানে কোনো তথ্যের ঘাটতি আছে কিনা। যদি কোনো তথ্যের ঘাটতি থাকে তাহলে তোমরা আরও তথ্য সংগ্রহ করে তোমরা পরে যে ভালো যে ফাইনাল খাতা, সেই খাতাটা তোমরা সাজিয়ে লিখতে পারো। প্রথমত এখানে এই যে অ্যাসাইনমেন্টের খাতাটা তোমরা দেখতে পাচ্ছ, এইটা মূলত আমার ছাত্র জীবনের খাতা। এখানে এটা আমি যেভাবে করেছিলাম ঠিক এরকমভাবেই তোমাদেরও অ্যাসাইনমেন্ট করতে হবে। অর্থাৎ তোমরা যারা এখন এবার অ্যাসাইনমেন্ট করতে যাচ্ছ, তোমরা আসলে বেশি ভাগ্যবান। কারণ তোমাদের কিন্তু মাধ্যমিক পর্যায়ে না হলেও তোমাদের কিন্তু বিশ্ববিদ্যালয় পর্যায়ে অ্যাসাইনমেন্ট করতেই হতো। আবার বিশ্ববিদ্যালয় পর্যায়ের পর চাকরি জীবনেও কিন্তু অ্যাসাইনমেন্ট করতে হয়। সুতরাং তোমরা যেহেতু মাধ্যমিক পর্যায়ে এই অ্যাসাইনমেন্টের সঙ্গে পরিচিত হচ্ছে, তাহলে তোমাদের পরবর্তী জীবন আসলে খুব ভালো, এটা বলাই যায়। ভবিষ্যৎটা এগিয়ে গেলে তোমরা প্রথমত তোমাদেরকে এরকম একটি A4 সাইজের খাতা নিতে হবে, A4 সাইজ। এবং যদি এরকম স্পাইরাল করতে পারো তাহলে খুব ভালো, আর স্পাইরাল যদি নাও করতে পারো কোনো সমস্যা নাই, স্ট্যাপলার করে দেবা। এখন প্রথমত যে কাজটা করতে হবে, প্রথমে তোমার প্রতিষ্ঠানের নাম লিখতে হবে। তুমি কোন প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সেই প্রতিষ্ঠানের তুমি নাম লিখবা। এই প্রতিষ্ঠানের নাম লেখার পরে তারপরে কি লিখবা, তোমার বিষয় লিখবা। ঠিক আছে, তোমার বিষয় লেখার পরে তোমার শ্রেণী, রোল নম্বর, শাখা, এটা লিখবা। লেখার পরে তোমরা যেটা লিখবা সেটা তোমার শিক্ষকের নাম, কোন শিক্ষক অ্যাসাইনমেন্টটা দিয়েছে সেই শিক্ষকের নাম, এবং খাতা জমা দেওয়ার তারিখ। তুমি যেই তারিখে খাতা জমা দিবা সেই তারিখটা কিন্তু এখানে লিখতে হবে। তো এটা হচ্ছে তোমাদের নিয়ম। এখন আরেকটি বিষয়, সেটি হচ্ছে তোমরা এখানে এখানে লেখা আছে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট। তোমরা তো আর প্রেস ইনস্টিটিউট লিখবে না, তোমরা লিখবা তোমাদের বিদ্যালয়ের নাম। কিন্তু এই প্রেস ইনস্টিটিউটের ওপরে তোমরা আরও একটা লেখা লিখতে পারো, সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট। এই শব্দটাই তোমরা এখানে বড় করে লিখতে পারো। আর উপরে চাইলে বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে পারো, নাও লিখতে পারো, সেটা তোমাদের বিষয়। কিন্তু এটা হচ্ছে মূল নিয়ম, খাতার ওপরের পৃষ্ঠার নিয়ম। তাহলে খাতার পরের পৃষ্ঠায় কি হবে? খাতার পরের পৃষ্ঠায় যেটা হবে সেটা হচ্ছে সূচিপত্র। কেমন সূচিপত্র? ধরো তোমাদের অ্যাসাইনমেন্টের বিষয় যে পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের ভূমিকা, এইটা তোমার অ্যাসাইনমেন্টের বিষয়। এমনও হতে পারে একই সাবজেক্টে ওই একই শ্রেণী শিক্ষক তোমাদের দুইটা অ্যাসাইনমেন্ট করতে দিয়েছে।
তাহলে দুইটা অ্যাসাইনমেন্টের জন্য কি তোমরা দুইটা খাতা বানাবা? তা বানানোর দরকার নেই, এক খাতাতেই তোমরা 2 অ্যাসাইনমেন্ট জমা দিতে পারবা। যদি এক খাতাতেই 2 অ্যাসাইনমেন্ট জমা দিতে হয় একই সাবজেক্টের, তাহলে তোমরা পরের পৃষ্ঠায় এটার পরের পৃষ্ঠায় সূচিপত্র লিখবা। সূচিপত্রে কি, ধরো এই অ্যাসাইনমেন্টের নাম পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের ভূমিকা, পরের অ্যাসাইনমেন্টের নাম ধরো আলাদা, যে শিক্ষার্থীদের মানসিক বিকাশে শিক্ষকদের ভূমিকা, এটা একটা অ্যাসাইনমেন্ট। তাহলে তোমরা কি লিখবা, যে সূচিপত্রের পরের লাইনে লিখবা যে পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের ভূমিকা, পৃষ্ঠা নাম্বার 1 হতে 15 পর্যন্ত, এটা লিখবা। 2 নম্বরে লিখবা সূচিপত্রের মানে নিচে 2 নম্বরে লিখবা যে শিক্ষার্থীদের মানসিক বিকাশে শিক্ষকদের ভূমিকা 16 থেকে 33 পৃষ্ঠা পর্যন্ত। এটা হচ্ছে সূচিপত্রের অংশ, ঠিক আছে? এই গেল। এখন মূল লেখা। অ্যাসাইনমেন্ট লেখার আহামরি কোনো ওইরকম ধরা বাঁধা কোনো নিয়ম নেই। অ্যাসাইনমেন্ট আসলে রচনা লিখতে, তোমরা রচনা লেখার সঙ্গে তো পরিচিত, রচনা যেভাবে লিখতে হয় ঠিক অ্যাসাইনমেন্ট কিন্তু ঠিক ওইরকম ভাবেই লিখতে হয়, অনেকটা হুবহু এরকম, যেখানে ভূমিকা থাকবে, উপসংহার থাকবে, মাঝখানের মূল অংশ থাকবে বা প্রধান অংশ থাকবে, হ্যাঁ, উপকারিতা অপকারিতা সবই কিন্তু ওইভাবে দেওয়া যায় পয়েন্টের ভিত্তিতে। তারপরেও বেশ কিছু দিক খেয়াল রাখতে হবে। সেটা কেমন? সেটা হচ্ছে প্রথমত খেয়াল করবা তোমার যে শিক্ষক অ্যাসাইনমেন্ট দিয়েছেন সেই শিক্ষক কেমন। কিছু শিক্ষক আছে যে কম লিখলে বা বেশি নম্বর দেয়, আবার কিছু শিক্ষক আছে পৃষ্ঠার পর পৃষ্ঠা না লিখলে নাম্বার দেয় না, বা তথ্য সমৃদ্ধ লেখা হলে বেশি নম্বর দেয়, আবার অনেক সময় এমন শিক্ষক আছে যে তথ্য কম হলেও বেশি নম্বর দেয়। অর্থাৎ তোমার শিক্ষকের মানসিকতা কেমন এইটা তোমাকে মেধা দিয়ে একটু বিশ্লেষণ করতে হবে, সেইভাবে তোমাদের কিন্তু এটা লিখতে হবে। যেটুকুই লিখবা পরিচিত শব্দ দিয়ে লিখবা, সহজ শব্দে লিখবা, অর্থাৎ অপরিচিত কঠিন কোনো শব্দে লিখবা না, কঠিন কোনো বাক্যও লিখবা না। ছোট ছোট বাক্যে সহজ শব্দ দিয়ে তৈরি করে ছোট ছোট বাক্যে অ্যাসাইনমেন্ট লিখবা। এখন ছোট ছোট বাক্যে কেন লিখতে হবে? ছোট ছোট বাক্যে লেখার একটাই কারণ, সেটি হচ্ছে শিক্ষককে তোমার খাতা পড়াইতে বাধ্য করতে হবে। অর্থাৎ তুমি যদি বড় করে লেখো পৃষ্ঠার পর পৃষ্ঠা এবং কোনো প্যারা না দাও, তাহলে কিন্তু তোমার শিক্ষক তোমার খাতা মনোযোগ দিয়ে পড়বে না। তো এইটা কিন্তু করলে, যদি মনোযোগ দিয়ে না পড়ে তাহলে কিন্তু তুমি নাম্বার কম পাবে। আর তুমি যদি খুব ছোট ছোট করে ধরো 7-8 লাইনের একটা করে প্যারা, তারপরে একটু ফাঁকা দিয়ে আরেকটু নিচে আরেকটু লিখলা, এরকমভাবে লিখলে লেখাটা সুন্দর হবে এবং খাতাটা দেখতে ভালো লাগবে। তখন শিক্ষক তোমার খাতাটা পড়বে, আর তোমার খাতাটা পড়লেই আসলে তুমি বেশি নাম্বার পাবে। ছোট প্যারায় যে লেখার কথা বললাম, দেখো আমার যে খাতাটার কথা বললাম, এই খাতাতে কি লেখা আছে দেখো। এই যে দেখো, শব্দ গঠন বলতে কি বোঝায়, বাংলা ভাষায় কি উপায়ে শব্দ গঠিত হয়, উদাহরণ সহ আলোচনা করো। দেখো কতটুকু, এই পৃষ্ঠা আর এই যে এইটুকু, খেয়াল করছো? তাহলে ছোট ছোট প্যারায়, এই যে প্যারা 1 প্যারা 2 প্যারা 3 প্যারা 4 প্যারা এইভাবে লিখতে হবে। তারপরে তোমাকে দেখাই, এই যে ধরো এটা ভাষারীতি কি, কত প্রকার এবং কি কি ব্যাখ্যা করো, বা ভাষারীতি বলতে তুমি কি বুঝো, এরকম হতে পারে প্রশ্ন। তো এই যে এরকম প্যারা 1 প্যারা 2 প্যারা, দেখো 2 4 6 লাইনের একটা প্যারা, ঠিক আছে? এই যে প্যারা, এই যে প্যারা, এই যে প্যারা, দেখো এইরকম ভাবে প্যারা প্যারা করে লিখবা। দেখো, দেখেছো? দেখো নিশ্চয়ই বুঝতে পারছো। এই দেখো লেখা শেষ, এইমাত্র 2 পৃষ্ঠা, এটা কিন্তু লেখা শেষ। তার মানে কি বেশি লেখার কিন্তু প্রয়োজন নেই, কারণ এখানে কিন্তু এই অ্যাসাইনমেন্ট কিন্তু কোনো নোট দেখে লিখতে হবে না, অর্থাৎ মুখস্থ করে লেখার কিছু নেই। অ্যাসাইনমেন্ট মানেই হচ্ছে সৃজনশীলতা, তুমি কি বুঝলে সেইটা লিখতে হবে। এখন তোমরা যদি দেখাদেখি করে লেখো 3-4 বন্ধু মিলে, তাহলে কিন্তু তোমরা কেউই নম্বর পাবে না, 1 নম্বরও পাবে না। অর্থাৎ অ্যাসাইনমেন্ট কিন্তু দেখে লেখা যাবে না, কারণ তুমি যে বিষয়টা বুঝো সেই বিষয়টা কিন্তু তোমার বন্ধু ওইভাবে না বুঝে অন্যভাবে বুঝতে পারে। কাজেই তোমার বুদ্ধির সাথে কিন্তু তোমার বন্ধু বা তোমার পরিচিত জনের বিষয়টা মিলবে না। সুতরাং তোমরা যদি একভাবে লেখো দেখে দেখে, তাহলে কেউই নাম্বার পাবে না। সুতরাং এই কাজটা ভুলেও করবে না। কিন্তু তুমি যখন লিখবা, সেটা তুমি বানিয়ে বানিয়েও লিখতে পারো, কোনো সমস্যা নেই। অ্যাসাইনমেন্ট মানেই কিন্তু তোমার গবেষণা, তুমি একটা বিষয় নিয়ে তুমি কি বুঝেছো, এটাই কিন্তু অ্যাসাইনমেন্ট। এখন এই অ্যাসাইনমেন্টে তোমরা ছোট ছোট প্যারা প্যারা করে লিখবা, কিন্তু যতটুকুই লিখবা তথ্য দেওয়ার চেষ্টা করবা। কেমন তথ্য? ধরো আজকে আমি কি আলাপ করলাম, যে তোমার বিষয় নির্ধারণ করা হয়েছে পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের ভূমিকা, ঠিক আছে? এইটার বিষয়ে তোমরা তথ্য কি পাবা? ধরো পরিবেশ রক্ষার জন্য
কি আছে, পরিবেশ রক্ষার জন্য বৃক্ষরোপণ একটা কর্মসূচি আছে। এখন বৃক্ষরোপণ কর্মসূচি বাংলাদেশে কারা করে, বা এই ধরনের শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি বাংলাদেশে আদৌ আছে কিনা, এইটা তোমরা কই পাবা? এই তথ্য তোমরা গুগলে পাবা, তোমরা ইন্টারনেটে পাবা। হ্যাঁ, এখন ইন্টারনেটে যেখানে পাবা তাহলে তোমাকে কি করতে হবে? তোমাকে গুগলে আসতে হবে, গুগলে এসে বৃক্ষরোপণ শিক্ষার্থী লিখে সার্চ দিতে হবে। ধরো আমি আমার কথা বলি, আমার কিন্তু একটি বৃক্ষরোপণ আন্দোলন আছে, তোমরা অনেকেই জানো অনেকেই জানো না। তো গুগলে যদি আমার বৃক্ষরোপণ আন্দোলন নিয়ে তোমরা লেখা সার্চ করো তাহলে লিখবা কি, জুবায়ের বৃক্ষরোপণ, এই দুটো শব্দ তুমি গুগলে গিয়ে লিখে সার্চ দাও, তাহলে কি আসবে? এই যে দেখো, তাহলে আসবে যে প্রথম আলোর একটি নিউজ, দেখো তোমরা দেখা যাচ্ছে এখানে, এক জুবায়ের লাখো গাছ। ঠিক আছে, এই যে এটা কিন্তু শিক্ষার্থীদের নিয়ে সারা বাংলাদেশে গত কয়েক বছরে আমি এবং আমার শিক্ষার্থীরা মিলে প্রায় 5.5 লাখ গাছ রোপণ করেছি। এই খবরটি তোমরা পেয়ে যাচ্ছ। তাহলে কি, এখানে দেখো যে শিক্ষার্থীরা পরিবেশ রক্ষায় যে বড় ভূমিকা পালন করতে পারে তার একটি বড় উদাহরণ জুবায়ের আল মাহমুদের এই স্বেচ্ছাসেবী আন্দোলন শিক্ষার্থীদের নিয়ে। তাহলে তিনি গত 4 বছরে বা গত 5 বছরে প্রায় 5.5 লাখ গাছ রোপণ করেছেন শিক্ষার্থীদের নিয়ে সারা বাংলাদেশের 750 স্কুলে। কতগুলো তথ্য পেলে দেখো, এখানে তথ্য পেলে 5.5 লক্ষ গাছ রোপণ করেছে শিক্ষার্থীরা, এবং সারা বাংলাদেশের 750টি স্কুলে এই বৃক্ষরোপণ হয়েছে। তাহলে দুইটা তথ্য পেলে। আরো নিউজে আরো যদি তুমি এই পুরো লেখাটা, তাহলে তুমি দেখতে পাবা যে এই শিক্ষার্থীরা এই কাজটা করেছে তার নিজের টিফিনের টাকা বাঁচিয়ে। হ্যাঁ, ঝালমুড়ি না খেয়ে সে গাছ কিনে গাছ রোপণ করেছে। তাহলে আরো তথ্য পেলে, যে এই যে 3-4টা তথ্য পেলে, তাহলে আরো তুমি করো এই 5.5 লাখ গাছের দাম কত, ধরো কত কোটি টাকা, সেই এত কোটি টাকা দেশের জন্য কাজ করেছে, কতগুলো তথ্য পেলে। এই পুরো তথ্য তুমি ইন্টারনেট থেকে পেলে, এরকম না। তুমি কই থেকে পেলে? প্রথম আলো থেকে পেলে। তাহলে তোমার লেখায় তুমি যে তথ্য দিচ্ছ সেই লেখায় তুমি পারতপক্ষে তুমি যেখান থেকে তথ্য কালেকশন করেছো সেই তথ্যের জায়গাটি তুমি উল্লেখ করবা। কি উল্লেখ করবা? যে দৈনিক প্রথম আলোর থেকে পাওয়া যায়, দৈনিক প্রথম আলোর এত তারিখের খবরে এই খবরটি বা এই তথ্যটি পাওয়া গেছে। অথবা তোমরা উইকিপিডিয়াতে যদি কোনো তথ্য পাও, যে উইকিপিডিয়া থেকে আমরা পেয়েছি এইটা, যে বাংলাদেশ 2050 সালের মধ্যে যদি বৃক্ষরোপণ বা জলবায়ু পরিবর্তনের ইফেক্ট মোকাবেলা না করতে পারে, তাহলে বাংলাদেশ 2050 সালের মধ্যে বাংলাদেশের ধরো 5 ভাগ বা 10 ভাগ জায়গা জলোচ্ছ্বাসে নিমজ্জিত হতে পারে, কিংবা 2100 সালের মধ্যে বাংলাদেশের 17 ভাগ ভূমি পানিতে ডুবে যেতে পারে। এটা কই পেয়েছো? এটা জাতিসংঘের ওয়েবসাইটে পেয়েছো। ঠিক আছে, এই যে ওয়েবসাইটগুলো পেয়েছো, কত তারিখে পেলে সেই তারিখগুলো তোমরা দিয়ে দিবা। অর্থাৎ তথ্য কালেকশনের যে জায়গাটা, তার মধ্যে একটা হচ্ছে ইন্টারনেট। কিন্তু ইন্টারনেট বলে কিছু নাই, ইন্টারনেট একটা মাধ্যম। এই মাধ্যম থেকে তুমি কই থেকে তথ্য কালেকশন করছো? হয় তুমি প্রথম আলো থেকে, না হয় উইকিপিডিয়া থেকে, না হয় বিভিন্ন সংগঠনের ওয়েবসাইট থেকে। বিষয়টা কিন্তু এইরকম। সুতরাং ইন্টারনেট থেকে পেয়েছি এটা কিন্তু বলবা না। ঠিক আছে, আরেকটি জায়গা থেকে তথ্য পাওয়া যাবে, সেটা হচ্ছে তোমার শিক্ষক, যেই শিক্ষক অ্যাসাইনমেন্ট তোমাকে দেবে, সেই অ্যাসাইনমেন্ট যিনি দেবেন ওই শিক্ষকই তোমাকে কিছু তথ্য দিয়ে দেবে। কি তথ্য? তোমাকে বলে দেবে তোরা এই বই পড়িস। হ্যাঁ, এরকম বলবেন কিন্তু উনি। তো তোমাদের যে বইগুলো পড়ার তিনি পরামর্শ দেবেন, সেই বইগুলো তোমরা পড়বা। ঠিক আছে, তোমরা পত্র পত্রিকা বোর্ড থেকেও তোমরা তথ্য কালেকশন করতে পারো। তারপরে সংসদ টিভিতে যে ক্লাস হয় সেই ক্লাস থেকেও তথ্য কালেকশন করতে পারো। মূল কথা, তোমাকে তথ্য কালেকশন করতে হবে। কিন্তু তুমি যখন তথ্য কালেকশন করলেই হবে না, তথ্য কালেকশন করে লিখবা এবং তুমি কই পেয়েছো এই তথ্য সেটা কিন্তু লিখে দিবা। ধরো তুমি প্রথম আলোর ওই বৃক্ষরোপণের ওই নিউজের বিভিন্ন তথ্য দিলা, কিন্তু তুমি যদি এটা উল্লেখ না করো যে প্রথম আলো থেকে পেয়েছি, তাহলে তোমার যে শিক্ষক খাতাটা দেখবেন উনি কিন্তু তুমি বুঝতে পারবে না যে এই তথ্যটা তুমি কোথায় পেয়েছো। তথ্য কিন্তু বানিয়ে দেওয়া যায় না, মনে রাখবা, তথ্য বানিয়ে দেওয়া যায় না। তুমি লেখা বানায় লিখবা, কিন্তু তথ্য বানিয়ে দেওয়া যায় না। তথ্য কিন্তু কোথাও না কোথাও থেকে কালেকশন করতে হয়। সুতরাং তোমরা এই বিষয়টা মাথায় রাখবা। ঠিক আছে, তো এটাই আসলে অ্যাসাইনমেন্ট, একটা ভালো অ্যাসাইনমেন্ট তৈরির মূল যে বিষয় সেটি আলোচনা করলাম। আশা করি তোমাদের এই ভিডিওটি তোমাদের ভয় কাটাতে সাহায্য করবে এবং একটি গুড অ্যাসাইনমেন্ট তোমরা দিতে পারবা। ভালো থেকো সবাই। আরো কোনো বিষয় জানতে যদি চাও তাহলে কমেন্ট বক্সে লিখো, আমি যদি পারি চেষ্টা করব উত্তর দেওয়ার।